ঘটনাটা ঘটেছিল এমনই এক সন্ধ্যার। আমি আর আমার এক বন্ধু বাজার থেকে বাড়ি ফিরছিলাম। এটা কিসের গন্ধ? কেমন একটা পচা মাংসী গন্ধের মতো লাগছে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার নজর গেল বন্ধুর পেছনের দিকে। কে যেন একজন দাঁড়িয়ে আছে, তবে সে কোনো মানুষ না। দাদু, তোমার বয়স হয়েছে। এই বয়সে এসে এত মিথ্যা তোমার মুখে মানায় না। বয়স হয়েছে, এখন একটু ধর্মকর্ম করো। গ্রামটির নাম নিশিপুর। এখনও গ্রামটিতে খুব বেশি আধুনিকতার ছোঁয়া লাগেনি। বিদ্যুৎও সেভাবে পৌঁছায়নি সেখানে। মাত্র কয়েকটি বাড়িতেই বিদ্যুৎ আছে। আর গ্রামের মানুষের বিনোদন বলতে অবসর সময় সবাই মিলে একসাথে বসে গল্প করা। এমনই এক শান্ত সন্ধ্যায় গ্রামের কয়েকজন লোক কাঁচা রাস্তার পাশের ছোট্ট চায়ের দোকানটিতে বসে আড্ডায় মেতে উঠেছিল। চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর হালকা ঠান্ডা বাতাসে যেন পুরো পরিবেশটা আরও রহস্যময় হয়ে উঠেছিল। দাদু, এই সন্ধ্যার চায়ের সাথে একটা ভূতের গল্প না হলে আড্ডাটা জমে না। অনেক গল্পই তো বলেছি, তা আবার কি গল্প শুনবি রে? তোমার জীবনে ঘটেছিল এমন কোনো সত্য ঘটনা থাকলে শোনা। একটা ঘটনা আছে যেটা আজও তোদেরকে বলিনি। ঘটনার ঘটেছিল অনেক বছর আগে, গ্রামের শেষে যে বট গাছটা আছে ওখানে। দাদু, তাড়াতাড়ি শোনাও, আর অপেক্ষা করতে পারছি না। যত সব গুল গল্প বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প বলবে, আর তোরা সেটা সত্যি ভেবে শুনবি। হারান, চুপ কর তো, দাদুকে বলতে দে। তোর যদি ভালো না লাগে তুই শুনিস না। শোন, তোদেরকে একটা কথা বলি, এসব ভূত প্রেত বলে কিছু হয়, সব বানানো গল্প। দাদু, তুমি এসবে কান দিও না, তুমি গল্প শুরু করো তো। নরহরি দাদু হারানের কোনো কথাই কান না দিয়ে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলো। ঘটনাটা ঘটেছিল এমনই এক সন্ধ্যার। আমি আর আমার এক বন্ধু বাজার থেকে বাড়ি ফিরছিলাম। আমার বন্ধুর বাজারের প্যাকেটের মধ্যে ছিল ইলিশ মাছ। ভাইয়া, ইলিশ মাছটা কিনে লাভই হয়েছে। একদম অল্প দামে পেয়ে গেছি। এই সন্ধ্যায় ইলিশ মাছ নিয়ে জঙ্গলের পথে যাওয়া কি ঠিক হচ্ছে? আরে ওসব কিছুই হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে হাঁটতে থাকলাম। বেশ খানিকটা দূরে সেই বটগাছের সামনে আসতেই কেমন একটা পচা গন্ধ নাকে এলো। আমরা দুইজনের সেখানে দাঁড়িয়ে পড়লাম। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার বন্ধু বলে উঠল, এটা কিসের গন্ধ? কেমন একটা পচা মাংসী গন্ধের মতো লাগছে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার নজর গেল বন্ধুর পেছনের দিকে। কে যেন একজন দাঁড়িয়ে আছে, তবে সে কোনো মানুষ না। কি যেন একটা প্রাণহীন দেহ। কি ভয়ঙ্কর দৃশ্য! শরীরটা যেন কাঁটা দিয়ে উঠল। আমি একটু চাপা গলায় বললাম, তোমার পিছনে ওটা কি? ঠিক তখনই সেই ছায়া মূর্তিটা বলে উঠল, মাছ দে, অনেকদিন মাছ খাই না, মাছ দে। আমি তখন আমার বন্ধুকে বললাম তাড়াতাড়ি মাছের প্যাকেটটা ফেলে দিতে এবং এখানে থেকে পালাতে। আমার কথা শুনে আমার বন্ধু তার মাছের প্যাকেটটা ফেলে দিল এবং আমার দুজনে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলাম, আর পিছনে ফিরে তাকাইনি। তবে তখনও পিছন থেকে ভেসে আসছি একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ। যত সব মন গড়া গুল গল্প। দাদু, তোমার বয়স হয়েছে। এই বয়সে এসে এত মিথ্যা তোমার মুখে মানায় না। বয়স হয়েছে, এখন একটু ধর্মকর্ম করো। দেখ হারান, আমি তোকে বলিনি আমার গল্প শুনতে। তোর বিশ্বাস হলে শুনবি, না হলে শুনবি না। লোকের বিষয়ে এত নাক গলাস কেন? কি এত বড় কথা? আমি আজকেই প্রমাণ করে দিব যে ভূত বলে কিছুই হয় না, সব মানুষের বানানো গল্প আর মনের ভয়। আমি যাব এখন গ্রামের শেষে সেই বট গাছের ওখানে, দেখি আমার কি হয়। যাস না হারান, এই ভুল করিস না। হারান কারোর কোনো কথাই আর শুনল না। সে জোর পায়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো গ্রামের শেষে সেই বট গাছের উদ্দেশ্যে।
তার মনে খুব জেদ, সে আজ প্রমাণ করেই ছাড়বে যে ভূত বলে কিছুই হয় না, সবই মানুষের মনের ভুল। আজকে আমি প্রমাণ করেই ছাড়ব যে ওই বটগাছে কোনো ভূত নেই। গ্রামের লোকজন যত সব গুল গল্প বিশ্বাস করে। দাদু, এখন কি হবে? হারান তো আমাদের বারণ শুনল না। ওকে আটকাতে হবে, না হলে হারান বিপদে পড়বে। তাড়াতাড়ি চলো সবাই। এই রাতের বেলায় সেখানে যাওয়া কি ঠিক হবে দাদু? যদি আমাদের কিছু হয়? এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি চল সবাই, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। চলো সবাই, তাড়াতাড়ি চলো। হরি, রবি এবং নরহরি দাদু তিনজনে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন গ্রামের শেষে সেই বটগাছের উদ্দেশ্যে। তারা খুব তাড়াতাড়ি পা চালাতে লাগলো। হারান অবশেষে গ্রামের শেষে সেই বটগাছের নিচে এসে পৌঁছল। এই তো আমি এই বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। কোনো ভূত তো দূরের কথা, একটা মশাও দেখতে পারছি না। গ্রামের মানুষ কেন যে এত ভীতু বুঝি না। যাই, এবার বাড়ির দিকে যাই। কি এই জঙ্গলে কান্নার আওয়াজ? শুনে তো মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার আওয়াজ। কান্নারটাই বটগাছের পিছন দিকে থেকে আসছে। যাই দেখি তো একবার। হারান কান্নার আওয়াজ শুনে আরেকটু জঙ্গলের ভিতরের দিকে প্রবেশ করল এবং তার চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। সে দেখতে পেল একটা ছাড়া মূর্তি। এটা যেন কোনো জীবন্ত শরীর নয়, যেন এটা একটা অশরীরী। হারান আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। কে আছো? বাঁচাও! কে আছো? সাহায্য করো! হারান প্রাণপণে দৌড়াতে থাকলো। অনেকটা পথ দৌড়ে আসার পর হঠাৎ তার দেখা হলো নরহরি দাদু আর রবির সাথে। তাদের দেখে যেন হারান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি রে হারান, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? তুই ঠিক আছিস তো? তোর জন্যই তো আমরা এদিকে এসেছি। দাদু, তুমি ঠিকই বলেছিলে। ওই বটগাছটার কাছে সত্যিই কিছু একটা আছে। সে কোনো মানুষ নয়, একটা অশরীরী। আমি নিজের চোখে দেখেছি। কি ভয়ঙ্কর দৃশ্য ছিল গো! আমি তোকে আগেই বলেছিলাম ওদিকে একা একা যাস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। তবে তোর ভাগ্য ভালো, এখনো তোর কোনো ক্ষতি হয়নি। অনেক বড় ভুল করে ফেলেছিলাম দাদু, তোমার কথা না শুনে। আজ অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি, আর কোনো দিন ওই মুখো হব না।